বাংলাদেশের জন্য এবার এক মোক্ষম জবাব দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ব্যাপারটা কি হয়েছে যে কদিন ধরেই দেখছি যে এই ধরনের কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট, যেমন এই যে একটা ছবি, এই ছবিতে দেখা যাচ্ছে যে এক ভাই তার নিজের ইচ্ছে মতন একটা ম্যাপ বানিয়েছে, যেখানে সে লিখছে সালতানাত এ বাংলা, অর্থাৎ একেবারে বাংলাদেশের সঙ্গে ওপাশে 7টি রাজ্য, আসাম ওখান থেকে পুরো নিয়ে নিয়েছে, এপাশ থেকে পশ্চিমবঙ্গ তো নিয়েছেই, সাথে বিহার গেছে, ঝাড়খণ্ড গেছে, ওড়িশা গেছে, অর্থাৎ এই 7টা অঞ্চল নিয়ে হবে হচ্ছে বাংলাদেশ। বেশ সুন্দর একটা ইচ্ছে আর কি, মানে তার নিজের যা ইচ্ছে আর কি হয়েছে তেমনটাই সে ভাই দেখিয়েছে। এমন একজন নয়, এমন উদাহরণ আমরা ভুরি ভুরি দেখি তাদের ইচ্ছে। এবারে এর সঙ্গে শুধু যে এনার ইচ্ছে এমনটা নয়, এর বাইরে কিন্তু সে দেশের যে প্রাক্তন সেনা কর্তা তাও দেখি এমনই একটি ইচ্ছা। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফর্মার বাংলাদেশ আর্মি অফিসার অ্যান্ড ক্লোজ এইড অফ চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস has suggested that Dhaka should collaborate with China to occupy India's northeastern states if it attacks Pakistan in response to the Pahalgam terror attack. অর্থাৎ যদি কিনা ভারত পাকিস্তানকে অ্যাটাক করে দেয়, তাহলে পরে ওরা হচ্ছে ভারতের নর্থ ইস্টের স্টেটগুলোকে দখল করে নেবে। মানে কত বড় একটা কথা। এমন নয় যে সেখানকার শুধুমাত্র সাধারণ জনগণরা এগুলো বলছে, এটা কে বলছে না, সেখানকার এক আর্মি অফিসার। তার নাম কি আছে? মেজর জেনারেল রিটায়ার্ড আলম ফজলুর রহমান। বাকিগুলো তো হচ্ছে গেল শুধুমাত্র যে সাধারণ জনগণের বক্তব্য বা হচ্ছে সেখানকার রিটায়ার্ড আর্মির যিনি আছেন হেড তার বক্তব্য। তার সঙ্গে ইনি তো আর কোনো সাধারণ মানুষ নন, তার যে বক্তব্য আছে সেখানে কি আছে? ইফ ইন্ডিয়া অ্যাটাকস পাকিস্তান, বাংলাদেশ শুড অকুপাই নর্থ ইস্টার্ন স্টেটস, মোহাম্মদ ইউনুস এইড। ইনিও কি বলছেন? যদি ভারতবর্ষ পাকিস্তানকে আক্রমণ করে তাহলে পরে এইরা হচ্ছে ভারতের নর্থ ইস্টার্ন স্টেটগুলোকে দখল করে নেবে। এই দখল করে নেবে কথাটা শুনলে আমাদের ভীষণই হাসি পায়, এই কারণেই দখল করে নেওয়ার জন্য খুব সহজ একটি ব্যাপার। মানে কিভাবে যে কথাগুলো বলা যায়, তার বেস কি, তার ক্ষমতা কি, তার নিজের কি আছে, কিভাবে চলছে, একটা কথা বলে দিলে যেন হলো আর কি। সেখানে অপর একটি খবর দেখলাম যে ইফ ইন্ডিয়া অ্যাটাকস পাকিস্তান টু অ্যাভেঞ্জ পাহেলগাম কোলাবোরেট উইথ চায়না টু অকুপাই নর্থ ইস্ট স্টেটস ইউনুস। তাহলে ইউনুস এই কথাটা বলছে যে ওরা চীনের সাথে মিলিতভাবে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোকে দখল করে নেবে। ইন এ পোস্ট অফ ফেসবুক, রহমান said if India attacks Pakistan, Bangladesh should occupy the 7 states of northeastern India. Earlier, Mohammad Yunus too made anti-India comments in China, where he suggested that Dhaka was the only guardian of the Indian Ocean in the region. কত বড় বক্তব্য দেখো, সেখানে বলছে কিনা যে একমাত্র সাগরের নাকি একমাত্র অভিভাবক হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ ওই যে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরটি আছে তার নাকি একমাত্র অভিভাবক হচ্ছে এই বাংলাদেশ, আর বাকি নাকি আর কেউ তার অভিভাবক নয়। এর সঙ্গে সঙ্গে আরো একটি খবর আমরা দেখলাম যেখানে কিনা বাংলাদেশ সরাসরি চীনকে আহ্বান জানিয়েছে ওদের দেশে এবং ভারতবর্ষের সীমান্ত লাগা অঞ্চলে, প্রায় সীমান্ত লাগা অঞ্চলে একটি এয়ারফিল্ড তৈরি করার জন্য। দেখো, চাইনিজ এয়ারফিল্ড প্ল্যান ইন বাংলাদেশ ডিস্ট্রিক্ট ক্লোজ টু চিকেন স্নেক এরিয়া রেইজেস ইন্ডিয়ান কনসার্ন। অর্থাৎ বাংলাদেশ চীনকে আমন্ত্রণ জানিয়েছে যে আপনারা এসে বাংলাদেশে একটি এয়ারফিল্ড তৈরি করুন, যেটি হবে একেবারে ইন্ডিয়ান বর্ডারের কাছাকাছি অঞ্চলে। এখানে কি আছে? ইন্ডিয়া ইজ স্ক্রুটিনাইজিং রিপোর্টস অফ চায়নাস প্ল্যান টু বিল্ড অ্যান এয়ারফিল্ড ইন বাংলাদেশ Lalmonirhat district, which could pose security threats to its eastern border, including the Chicken Snake area. The strategic location near Sikkim and West Bengal makes India's northeast vulnerable. Meanwhile, Pakistani Foreign Minister Ishaq Dar and Foreign Secretary Amna Baloch will visit Bangladesh soon. এবং এর সঙ্গে দেখো আরো ব্যাপার, পাকিস্তানি ফরেন মিনিস্টার তিনি আছেন ইশাক দার, তার সাথে ফরেন সেক্রেটারি আছেন আমনা বালুচ, এরা খুব শীঘ্রই বাংলাদেশ ভিজিট করবে। অর্থাৎ এই যে লালমনিরহাট জেলায় ভারতবর্ষের চিকেন স্নেক এরিয়াতে যে একটি এয়ারফিল্ড তৈরি করা চলছে, সেখানে কিন্তু একসাথে চীন এবং পাকিস্তান উভয়ের মদত থাকছে। অপর একটি
খবর আমরা এখান থেকে দেখবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি experts who closely follow Bangladesh say if this happens it could pose serious security risk for India, especially for the entire northeast region including Sikkim and West Bengal, which would suddenly become much more exposed. তবে এই খবরের সঙ্গে সঙ্গে কি আছে, while China has not yet stationed any fighter jets in India's eastern neighborhood, even the idea of such a move is raising concerns. এটাও কিন্তু আছে যে এখনো চীন এখন পর্যন্ত সেই ধরনের কোন রকম ফাইটার জেট ভারতের উত্তর পূর্বাঞ্চলে আনেনি বা স্থাপন করেনি। এবার দেখবো আমরা এই চিকেন স্ন্যাক ব্যাপারটা আসলে কি। দেখো ভারতবর্ষের মানচিত্র দেখলে পরে দেখবে যে অঞ্চলটা হচ্ছে কি শিলিগুড়ি করিডর। এই যে ম্যাপে দেখতে পাচ্ছ যেখানে গোল করে দেওয়া আছে শিলিগুড়ি করিডর, এর এই হলদে রঙের সবটা হচ্ছে বাড়িটা হচ্ছে ভারতবর্ষ, ডান দিক এই শিলিগুড়ি দিয়ে অর্থাৎ ভুটানের নিচ অংশ দিয়ে বাকি সবটা হচ্ছে কি আমাদের ইন্ডিয়া, অর্থাৎ যেখানে আছে হচ্ছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, ও পাশে আছে মায়ানমার, আর এই মাঝখানে অংশ হচ্ছে কি বাংলাদেশ। অর্থাৎ এই ভারতবর্ষের যে মূল ভূখণ্ড আছে এই মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বের যে 7টা রাজ্য আছে অরুণাচল প্রদেশ সঙ্গে নিয়ে আসাম নিয়ে নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এদের যোগাযোগ স্থাপন করা আছে এই শিলিগুড়ি করিডোরের মাধ্যমে, যার নাম হচ্ছে চিকেন স্নেক। এবার এদের আশা কি যদি এই অঞ্চল দখল করে নেওয়া যায় সমগ্র ভারতবর্ষের সঙ্গে উত্তর পূর্বের যে রাজ্যগুলো আছে ওদের কোনো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, অর্থাৎ কালক্রমে ওই অঞ্চলটি আসবে বাংলাদেশের শাসনে। কিন্তু ওটা হওয়া একেবারে আকাশ কুসুম কল্পনা, ওগুলো হওয়া কোনোই সম্ভব নয়। চিকেন স্নেক অঞ্চলটা যদি আমরা আরেকটু ভালো করে দেখি তখন আমরা দেখবো যে ভুটান যে উপরে আমরা দেখতে পাচ্ছি তার ঠিক যে সাদা অংশটা আছে এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ অঞ্চল, সাদা অংশটা হচ্ছে ভারতবর্ষের অঞ্চল, উপরে বাদিকে আছে নেপাল, ডান দিকে আছে ভুটান, আর নিচে আছে হচ্ছে বাংলাদেশ। এবার দেখো এই চিকেন স্নেকের সবচেয়ে কম যে চওড়া অঞ্চল সে অঞ্চলের দৈর্ঘ্য হচ্ছে মাত্র 22 কিলোমিটার, তার থেকে একটু বেশি অঞ্চল তার দৈর্ঘ্য হচ্ছে 30 কিলোমিটার, ওপর দিকে নেপাল এবং ভুটানের মাঝখানে হচ্ছে কি 72 কিলোমিটার। ঠিক আছে, তো এদের লক্ষ্য হচ্ছে এই 22 কিমি সংকীর্ণ অঞ্চলে যদি কোনোভাবে ব্লক করে নেওয়া যায় তাহলে বোধহয় বাকি অঞ্চল দখল করা সম্ভব হবে, যেটা একেবারেই ভুল একটি কল্পনা, নিজের মন গড়া কল্পনা, বাস্তব অস্তিত্ব নেই এই ধরনের ভাবনা সম্ভবই নয়। এরা কিভাবে চিন্তা করে ভগবান জানে। এই অঞ্চলটা দখল করার লক্ষ্যেই হোক বা এই অঞ্চলের মধ্যে একটা টেনশন সৃষ্টি করার জন্যই হোক ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ চাচ্ছে সেই শিলিগুড়ি করিডোরের নিকটবর্তী অঞ্চলে একটি এয়ারবেস তৈরি করার জন্য। অর্থাৎ দেখো এখানে একটা খবর আমরা দেখে নেব, চাইনিজ অফিসিয়ালস ভিজিট লালমনিরহাট এয়ারবেস ইন বাংলাদেশ নিয়ার চিকেন স্নেক করিডোর, ইউনুস গভর্নমেন্ট হ্যাজ sought চাইনাস হেল্প টু ডেভেলপ ইট ইনটু অ্যান এয়ারপোর্ট। অর্থাৎ ইউনুস সরকার চাচ্ছে ওটিকে একটি এয়ারপোর্টে উন্নত করার জন্য। ঠিক আছে, অর্থাৎ তাদের লক্ষ্য হচ্ছে ওই অঞ্চল যেটি কিনা ভারতবর্ষের সীমান্ত থেকে প্রায় 20 থেকে 22 কিমি দূরে সেই অঞ্চলে একটি কিনা এয়ারপোর্ট তৈরি করবে এবং যেখানে চীনের একটি এয়ারবেস থাকবে। আর যখন কিনা আমাদের প্রতিবেশী দেশ এইরকম চিকেন স্নেক দখল করা নিয়ে একেবারে আনন্দে আত্মহারা হয়ে আছে, ঠিক তখনই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি টুইট করেছেন যেখানে তিনি দেখিয়েছেন যে ভারতের যেমন একটি আছে চিকেন স্নেক ঠিক সেভাবে বাংলাদেশেরও আছে 2টি চিকেন স্নেক যেটি আরো বেশি ভয়ঙ্কর অবস্থানে আছে। উনি কি লিখেছেন, উনি এখানে লিখেছেন, আমি এটা সরাসরি দিয়ে দিচ্ছি, টু দোজ হু habitually threaten India on the chicken snake corridor should note these facts as well। অর্থাৎ যারা কিনা ভারতবর্ষকে ধরুন হুমকি দিয়ে থাকে চিকেন স্নেক নিয়ে তাদেরকে এখন এটা মাথায় রাখা উচিত। কি মাথায় রাখতে হবে? 1 নম্বর এখানে পয়েন্ট তিনি দিয়েছেন, বাংলাদেশ হ্যাজ 2 of its own chicken snake, both are far more vulnerable। অর্থাৎ বাংলাদেশের এখন নিজস্ব দুখানা চিকেন স্নেক আছে যেটি আরো বেশি ভয়ঙ্কর। 1 নম্বর এখানে 2 নম্বরে কি লিখছেন, ফার্স্ট ইজ দ্য 80 কিমি নর্থ বাংলাদেশ করিডর, যেটি হচ্ছে 1 নম্বরটি হচ্ছে বাংলাদেশের উত্তরে আছে 80 কিমি নর্থ করিডর ফ্রম দক্ষিণ দিনাজপুর টু সাউথ ওয়েস্ট গারো হিলস। অর্থাৎ যেটি কিনা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে শুরু হয়ে পূর্ব দিকে গেছে হচ্ছে ওয়েস্ট গারো হিলস অবধি। Any disruption here can completely isolate the entire Rangpur division from rest of Bangladesh। যদি এই অঞ্চলে কোন রকম বিশৃঙ্খলা ঘটানো যায় তবে কিন্তু টোটাল রংপুর ডিভিশনটাকেই বাংলাদেশ থেকে আলাদা করে দেওয়া যাবে।
নাম্বার 3 এখানে কি বলছে, সেকেন্ড ইজ দ্য 28 কিমি চিটাগাং করিডর ফ্রম সাউথ ত্রিপুরা টিল দ্য বে অফ বেঙ্গল। একেবারে নিচের দিকে দক্ষিণ দিকে আছে কি সাউথ ত্রিপুরা থেকে একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত, যার দৈর্ঘ্য হচ্ছে 22 কিলোমিটার, যেটি আছে চিটাগাংয়ে আছে। দিস করিডর স্মলার দ্যান ইন্ডিয়াস চিকেন স্নেক, এটি কিন্তু ভারতের চিকেন স্নেক থেকে অনেক ছোট দৈর্ঘ্যের। ইজ দ্য অনলি লিঙ্ক বিটুইন বাংলাদেশ ইকোনমিক ক্যাপিটাল অ্যান্ড পলিটিক্যাল ক্যাপিটাল। এর মাধ্যমে, চট্টগ্রামের মাধ্যমেই বাংলাদেশের যে রাজধানী ঢাকা তার যাবতীয় যোগাযোগ, সেখানে হচ্ছে সমস্ত বন্দর, সেখান থেকে মালপত্র যাতায়াত হয়, ওটি হচ্ছে ব্যবসার কেন্দ্রস্থল। ফলে ওটিকে আলাদা করে দিলে পরে কিন্তু ওখানে পলিটিক্যাল ও ইকোনমিক্যাল অনেক বড় ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের জন্য। তারপর এখানে কি লিখছেন, আই অ্যাম অনলি প্রেজেন্টিং জিওপলিটিক্যাল ফ্যাক্টস দ্যাট সাম মে টেন্ড টু ফরগেট। বলছেন কি, আমি শুধুমাত্র কিছু জিওপলিটিক্যাল ঘটনা উল্লেখ করে দিচ্ছি যেটা অনেকেরই মাথায় থাকে না, ওরা ভুলে যান। জাস্ট লাইক ইন্ডিয়াস Siliguri corridor, our neighboring country is also embedded with two narrow corridors of theirs. ঠিক যেমন আমাদের ভারতবর্ষে আছে শিলিগুড়ি করিডর, ঠিক তেমনই আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের আছে দুখানা সংকীর্ণ করিডর। তাই সাবধান, আগে নিজের ঘর সামলাতে হয়, তারপর অন্যদিকে চোখ দিতে হয়, দেওয়া উচিত নয়। তো আমরা ভারতবর্ষ আমাদের দেশ এক বিশাল দেশ, এবং অতীতে আমরা একটি দেশ ছিলাম, পাকিস্তান, ভারতবর্ষ, বাংলাদেশ একই আমরা দেশ ছিলাম। আর সবে সৃষ্টি হয়েছে বাংলাদেশ 71 সালে, একেবারে নতুন একটি দেশ। তাদের এই স্পর্ধা, অর্থাৎ যে দেশ থেকে এই দেশ আলাদা হয়ে সৃষ্টি হলো, যাদের স্বাধীন হওয়ার লড়াইতে এই দেশ সাহায্য করলো, সেই দেশের এগেনস্টে, সেই দেশের ভূখণ্ডকে দখল করার চক্রান্ত, মানে সামাজিক মাধ্যমে সাধারণ লোকজনের চক্রান্ত, তার সাথে সেখানকার যারা উচ্চ পদস্থ আর্মি আছেন তাদের বক্তব্য এক, এবং এখন যারা সরকারে আছেন তাদের বক্তব্য এক। একটু আশ্চর্য একটা বিষয় যে ওইটুকু একটা মাঝখানে থেকে যাওয়া একটি দেশ, যার সে ধরনের কোনো উন্নতি নেই, যার সে ধরনের কোনো শিক্ষা নেই, ভালো কোনো বৈজ্ঞানিক গবেষণার কোনো স্থান নেই, যাদের কোনো সে ধরনের বিজনেস নেই, ফরেন পলিসি নেই, তারা কিনা থ্রেট দিচ্ছে ইন্ডিয়ার মতো এত এগিয়ে থাকে একটি দেশ। এটি খুব আশ্চর্যের বিষয়। আমরা চাই না যে আমাদের পার্শ্ববর্তী কোনো দেশ আমাদের জন্য অসন্তোষে ভুগুক অথবা অশান্তি হোক, কিন্তু এই ধরনের থ্রেট যখন কিনা বারে বারে এসে যায়, তখন বুঝিয়ে দেওয়াটাও প্রয়োজন যে দেখো ভাই, এই ধরনের ব্যবহার করলে তার কিন্তু হিতে বিপরীতটা হওয়া সম্ভব। যখন আমি এই ভিডিওটা করার জন্য চট্টগ্রাম সম্বন্ধে জানতে শুরু করলাম, তখন দেখলাম যে চট্টগ্রাম অঞ্চলটা বরাবরই একটা নিজস্ব একটা ঐতিহ্য আছে। এটি হচ্ছে একটি বৃহত্তর যে বাংলাদেশ, তার থেকে একটু আলাদা, তার যে নিজস্ব ভাষা, নিজস্ব ঐতিহ্য, নিজস্ব সংস্কৃতি, তার জন্য এটি কিন্তু আলাদা। অর্থাৎ প্রথম কথা হচ্ছে যে ওর একটা নিজস্ব ভাষা আছে, যার নাম হচ্ছে গিয়ে চাটগাইয়া ভাষা, যা হচ্ছে প্রমিত বাংলা থেকে আলাদা একটি ভাষা। দিন আছে সাংস্কৃতিক অনুশীলন। চট্টগ্রামের অনন্য ঐতিহ্য আছে, তার মধ্যে আছে মেজবান, একটি গরুর মাংসের তরকারি। এর মধ্যে একটি নির্দিষ্ট রন্ধন প্রণালী এবং স্বতন্ত্র লোকসঙ্গীত এবং হচ্ছে নৃত্য পুরো আলাদা। দিন আছে ঐতিহাসিক প্রভাব। এটি একটি বন্দর নগরী, এর সঙ্গে ইতিহাসে পর্তুগিজ, আরকানিজ, মুঘল সহ বিভিন্ন সাংস্কৃতিক মানুষের এর মধ্যে একটা প্রভাব আছে, তাদের স্থাপত্যে, ভাষায়, আচরণে। এর সঙ্গে আছে জাতিগত বৈচিত্র্য। চট্টগ্রাম আর তার বিভিন্ন জাতিগোষ্ঠীর জন্য কিন্তু ভীষণভাবে পরিচিত, যার মধ্যে আছে চাকমা, তার সাথে আছে মারমা জনগণ, যারা বৃহত্তর চট্টগ্রাম প্রেক্ষাপটে একটা নিজস্ব ঐতিহ্যরা বরাবর বজায় রেখেছে। অনেক ভাষাবিদ আছেন যারা চাটগাইয়া ভাষাকে কেবল একটি উপভাষার পরিবর্তে একটি পৃথক ভাষা বলে মনে করেন, কারণ এটি প্রমিত ভাষা থেকে উল্লেখযোগ্য পার্থক্য আছে। অর্থাৎ অন্যান্য যে ভাষাগুলো চলে বাংলাদেশে, তার যা ভাষা বৈচিত্র্য, তার সঙ্গে কিন্তু এটি সম্পূর্ণ আলাদা। এর সঙ্গে যখন আমি আরো এগুলো জানতে শুরু করলাম, তখন আমার খুব ভালো লাগলো। আমরা প্রত্যেকে জানি ছোট থেকে, এই চট্টগ্রামেই ছিলেন বীর বিপ্লবী সূর্য সেন, যার জন্ম ছিল এই চট্টগ্রামেই, যার জন্ম হচ্ছে 1894 সালে 22শে মার্চ, এবং তিনি ভারতবর্ষ স্বাধীন করার লড়াইতে তার মৃত্যু হয় 1934 সালে 12ই জানুয়ারি। তখন ছিল অবিভক্ত ভারতবর্ষ। অর্থাৎ এই মহান যে সংগ্রামী, মহান যে বিপ্লবী, তিনি ইংরেজদের থেকে ভারতকে স্বাধীন করার জন্য লড়াই করেছিলেন। আমরা গর্বিত এই ধরনের বাঙালি আমাদের মধ্যে ছিলেন। তার সঙ্গে আমরা পাই
প্রীতিলতা ওয়াদ্দেদার, যিনিও ছিলেন যার এনারও জন্ম হচ্ছে চট্টগ্রামে 1911 সালে 5ই মে এবং তার মৃত্যু হয় 1932 সালের 24শে সেপ্টেম্বর। তিনিও আমাদের ভারতবর্ষের স্বাধীন হওয়ার সংগ্রামে তিনি যুক্ত ছিলেন এবং তার জীবন বলি দিয়ে তিনি আমাদের স্বাধীনতা নিয়ে এসছেন আমাদের এই সমগ্র ভারতবর্ষের জন্য। দেন আমরা পাচ্ছি তারকেশ্বর দস্তিদার, এনার জন্ম চট্টগ্রামে, যার জন্ম হয় 1909 সালে এবং মৃত্যু হয় 12 জানুয়ারি 1934 সালে। ইনি ওই চট্টগ্রাম আস্তাগার বিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ইনি একজন মহান স্বাধীনতা সংগ্রামী। সঙ্গে আমরা পেয়েছি জীবন ঘোষাল, আর একজন সংগ্রামী, তারও জন্ম হয় চট্টগ্রামে 1912 সালে 26শে জুন। এর সঙ্গে আমরা পাই যতীন্দ্রমোহন সেনগুপ্ত, এক মহান বিপ্লবী, যিনি ভারতের ইংরেজ শাসনকে অবলুপ্ত করার জন্য সংগ্রাম করেছিলেন, যার জন্ম 1885 সালের 22শে ফেব্রুয়ারি, মৃত্যু হয় 1933 সালের 23শে জুলাই। সর্বোপরি আমাদের খুব প্রিয় গায়ক, যারা আমরা দেখি, যারা আমরা রক গান পছন্দ করি, আয়ুব বাচ্চু, তার জন্ম এই চট্টগ্রাম শহরে। আমাদের ভীষণই প্রিয় একজন মানুষ, একজন প্রিয় শিল্পী। খুব অল্প বয়সে তার অকাল মৃত্যু হয়, মাত্র 56 বছর বয়সে। এনারও কিন্তু জন্ম ছিল চট্টগ্রামে। ফলে চট্টগ্রাম অঞ্চলটা হচ্ছে খুব সমৃদ্ধ অঞ্চল, যে অঞ্চল থেকে ইতিহাসের বহু গুণী মানুষ জন্মেছেন। এমনকি বর্তমান সরকার যে আছে মোহাম্মদ ইউনুস, তারও কিন্তু জন্ম হচ্ছে এই চট্টগ্রাম শহরেই। তার জন্ম হচ্ছে 1940 সালের 28শে জুন। ফলে এত কিছু থাকা সত্ত্বেও সেই দেশে যখন আমরা দেখি যে এই ধরনের সাধারণ মানুষজন থেকে সেখানকার যারা অনেক দায়িত্বপ্রাপ্ত আছেন মানুষজন আছে, সকলে যখন এই ধরনের একটি বিরূপ মন্তব্য প্রকাশ করেন, একটা হিংসার মত প্রকাশ করেন, খুব আশ্চর্য হই যে যে দেশগুলো একসময় আমরা ছিলাম আর কি একটিমাত্র দেশ, অভিন্ন দেশ, একই ভাষা, একই শিক্ষা, একই সংস্কৃতি, একই ধরনের কালচার, তাদের মধ্যে এত উগ্রতা, তাদের মধ্যে এত হিংসা কিভাবে আসে, আমি চিন্তিত হই, উদ্বিগ্ন হই, ভাবি এগুলো। যাই হোক, তো এই ভিডিওর মাধ্যমে একটিমাত্র বক্তব্য, এই ধরনের প্ররোচনামূলক কথাবার্তা না বলা খুব ভালো। যে সমস্ত কথাবার্তা, যে সমস্ত পোস্ট আমাদের সম্পর্ক নষ্ট করে দেয়, সেগুলো একেবারে প্রকাশ করা উচিত নয়। এই ধরনের মনোভাব রাখা উচিত নয়, যা আমাদের ভেতরে হিংসাকে আরো বাড়িয়ে দেয়। আমি চাই সকলের শুভ বুদ্ধি হোক, সবাই ভালো করে ভাবতে আমরা শিখি এবং প্রত্যেকে সমৃদ্ধ হই যার যার নিজের জীবনে। এইটুকু বলে আজকের ভিডিওটি শেষ করব। ধন্যবাদ।